সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। লঘুচাপের কারণে ভারী বর্ষণের পূর্বাভাস, সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা। চাঁদপুরের হাইমচরে ফসলি জমিতে স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব, চাষিরা ক্ষুব্ধ। কৃষকরা আমরা চাই না আমাকে স্টেডিয়াম মাঠ হোক, হয়তো ভাত থাকলে না খেলতে মন চাইব, খেলে ভাত নাই খেললে খেলুম কিটা। ভারত বিরোধিতার নামে বিএনপি ভুল পথে হাঁটছে বলছে আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রে নির্বাচন ঘিরে প্রথম বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী জো বাইডেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমি ধসের সতর্কবার্তাও দিয়েছে সংস্থাটি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। লঘুচাপের কারণে অতি ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারা বাংলাদেশেই আজকে থেকে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে করে বৃদ্ধি পেবে এবং ২৯, ৩০, ১, ২, ৩ তারিখে বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হবে। এ আবহাওয়াবিদ আরও জানান, ভারী বৃষ্টিপাত হলে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে, কারণ টানা বৃষ্টিপাত হবে। আগামী ৩ জুলাই পর্যন্ত সারা দেশে ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। চাঁদপুরের হাইমচরে ফসলি জমিতে স্টেডিয়াম নির্মাণের প্রস্তাবে ক্ষুব্ধ সেখানকার কৃষকেরা। মানুষের জীবিকার কথা চিন্তা করে বিকল্প জায়গা নির্ধারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান এই স্টেডিয়ামের পক্ষে। চাঁদপুরের হাইমচরে ২ নং আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নের উত্তর আলগি মৌজায় প্রান্তিক কৃষকদের একমাত্র সম্বল এই বিস্তীর্ণ কৃষি জমি। এখানে বছরে ৩ বার ধান, ভুট্টা, সয়াবিন ও কলই চাষ হয়। সম্প্রতি এই মৌজার প্রায় ৩.৫ একর জমির উপর একটি মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু ফসলি জমিতে স্টেডিয়াম নির্মাণের খবরে ক্ষুব্ধ স্থানীয়রা। জেলা ও উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন কৃষকরা। আমরা গরিব মানুষ, যদি এই জমি আছে আমরা ফসলের জমি, এই কৃষকরা আমরা চাই না আমাকে স্টেডিয়াম মাঠ হোক। আমার দিকে জমি দিকে লইয়া যায়, আমি কিভাবে চলুম? আমি ১৫ টাকা রেখে আমি ২০ মণ ধান পাইছি। স্টেডিয়াম নির্মাণ হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে জেনেও স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান তাদের কোনো সহযোগিতা করছেন না বলে অভিযোগ স্থানীয়দের। হয়তো ভাত থাকলে না খেলতে মন চাইব, খেলে ভাত নাই খেললে খেলুম কিটা, কোনটাই খেলুম গিয়া। আগে তো ভাতের ফ্যাটের ব্যবস্থা করতে হবে। কৃষি জমি যদি নিয়ে যেতে চায় তারা, এবারে আমাদেরকে মাইরা, এটা কি আমরা কি দিব? আমরা জনগণকে এটা মানবো না। তো সামান্য কিছু মানুষের যদি ক্ষতি হয়, তাহলে সারা হাঞ্চরবাসী এই ২.৫ লক্ষ মানুষের উপকার হবে। সেজন্য আমাদের এই স্টেডিয়ামটা প্রয়োজন। এদিকে প্রস্তাবিত জমি কৃষিকাজে ব্যবহার হচ্ছে কিনা তা যাচাই করতে তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। কৃষকদের নিকট থেকে আমরা স্মারকলিপি পেয়েছি। সেখানে কৃষকরা যে এটি কৃষি জমি হিসেবে দাবি করে যে স্মারকলিপি প্রদান করেছেন, সেই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ৩ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন। এই ৩ সদস্যের কমিটির থেকে প্রাপ্ত প্রতিবেদন মোতাবেক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই অঞ্চলের কৃষকদের জীবন ও জীবিকার কথা বিবেচনা করে স্টেডিয়ামের জন্য বিকল্প ভূমি নির্ধারণের দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ। ভারত বিরোধিতার নামে বিএনপি আবারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ঢাকায় সাইকেল র্যালির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, দেশের স্বার্থ বিকিয়ে বঙ্গবন্ধু কন্যা কিছু করেন না।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে রাজধানীতে বাইসাইকেল শোভাযাত্রার আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শোভাযাত্রার আগে দেয়া বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মসূচির পাল্টা কোনো কর্মসূচি আওয়ামী লীগ দিচ্ছে না। আগে থেকেই সারা দেশে আওয়ামী লীগের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি চলছে। এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ভারত বিরোধিতার নামে দলটি ভুল পথে যাচ্ছে। যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। তিনি বলেন, বিদেশে আওয়ামী লীগের কোনো প্রভু নেই, বন্ধু আছে। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করে, স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে পৃথক এক আলোচনা সভার আয়োজন করে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম। এতে বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নের স্বার্থেই ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রয়োজন। সম্পর্ক খারাপ থাকতো তাহলে কিন্তু খবর ছিল। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বৃষ্টির অজুহাতে উত্তপ্ত বাজারে আরেক দফা বেড়েছে বিভিন্ন শাকসবজির দাম। 200 টাকা পার করেছে কাঁচামরিচের কেজি, সবজির দামও বেশ চড়া। পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। মাছের বাজারে যেন রীতিমতো আগুন জ্বলছে। বর্ষা চলছে এখন ঋতুচক্রে, মেঘলা আকাশে থেমে থেমে চলছে বৃষ্টি। আষাঢ়ের সেই কালো মেঘের মতোই বাজারের হালচালে ঢাকা পড়ে আছে ক্রেতার মন। বৃষ্টির অজুহাতে রাজধানীর কারওয়ান বাজারে কাঁচামরিচের দাম ডাবল সেঞ্চুরি পার করেছে। এছাড়া বেশিরভাগ সবজির দামও গড়ে 50 টাকার উপরে, এমনকি কচুরমুখীর কেজিও 100 টাকা ছুঁয়েছে। সব জিনিসের দামে বেশি, কচুর লটি 80 টাকা থেকে 120 টাকা। এত দাম বেড়ে গেলে কিভাবে চলবে বলেন? চতুর্দিকে আপনার পানি, তো পানির কারণে আপনার সব দিকে অনেক জায়গায় বন্ধ হয়ে। কুরবানির ঈদের আগে থেকেই চড়া পেঁয়াজের বাজার, এর দাম এখন 100 টাকা। বাজার ভেদে যা আরো বেশি, তবে স্থিতিশীল রয়েছে রসুনের দাম। গত শুক্রবারের চেয়ে আজকে একটু বেশি মনে হচ্ছে দাম, বৃষ্টির কারণে আর মরিচের আমদানি কম। মাছের বাজারে দাম শুনেই ক্রেতার চোখ কপালে ওঠার দশা। চিংড়ি মান ভেদে 1300 টাকা পর্যন্ত চাইছেন বিক্রেতারা। মাছ 600 টাকা কেজি, গোলসা 700 টাকা কেজি, বেলি বেচতেছি 700 টাকা কেজি, আজকে 500। পাইলে মাছ গুড়াটা বেচতেছি 600 টাকা কেজি। সবের নিয়ন্ত্রণের মধ্যে আছে, খাইতে পারবো। যেখানে আমরা রুই মাছ 300, 350 টাকা, 400 টাকা কেজি খেতাম, এখন তো 500, 550 নিচে পাওয়াই যাচ্ছে না। স্থিতিশীল রয়েছে গরু খাসির মাংসের দাম। গরু 750 ও খাসি 1100 টাকায় বিক্রি হচ্ছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবাদের শেষ অংশে থাকছে নাক দিয়ে টাইপ করে গিনেস বুকে নাম লেখানো ভারতের এক নাগরিককে নিয়ে প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হলেন প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গাজা ইস্যুতে বাইডেন সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছেন, কিন্তু জরিপ অনুযায়ী বিতর্কে জয়ী হয়েছেন ট্রাম্প। এ নিয়ে হতাশা ভর করেছে ডেমোক্র্যাট শিবিরের। দুজনেই বয়সের ভারেন উচ্চ, বাইডেন 81 এবং ট্রাম্পের 78। একজন আরেকজনকে কুপোকাত করতে কোনো মল্লযুদ্ধ নয়, বাকযুদ্ধের ময়দানে নামলেন 4 বছর পর। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সিএনএনের বিতর্ক মঞ্চে দুজনের মধ্যে সৌহার্দ্যের কোনো লেশটুকু দেখা গেল না, করমর্দন পর্যন্ত করেননি তারা। নানা ইস্যুতে বিতর্ক হলেও নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিকে মুদ্রার এপিঠ আর ওপিঠ বললেও ভুল হবে না। এর প্রমাণ পাওয়া যায় গাজা ইস্যুতে ট্রাম্পের মতো বাইডেনের ইসরায়েল রক্ষা নীতিতে।
এক প্রশ্নের জবাবে বাইডেন জানান একমাত্র হামাসই এই যুদ্ধের শেষ চায় না। বাইডেন ইসরায়েলের প্রতি তার জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে অপর এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান সংঘর্ষ বন্ধে পুতিনের দেয়া প্রস্তাব গ্রহণযোগ্য নয়। তবে এবার একজন কথা বলার সময় অন্যজনের মাইক বন্ধ থাকায় গতবারের মতো ট্রাম্প হট্টগোল পাকাতে পারেননি। বিতর্কে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, গর্ভপাত অধিকার, কর ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়েও বাইডেন ও ট্রাম্পের যুক্তি পাল্টা যুক্তি চলে। আগামী 10 সেপ্টেম্বর এই দুজনের মধ্যে দ্বিতীয় বিতর্ক হবে, যা আয়োজন করবে এবিসি নিউজ। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3 জন নিহত হয়েছেন। গতরাতে তামাকুমন্ডি লেনের মোহাম্মদিয়া প্লাজায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 4 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় রাত 2টার দিকে মার্কেটের 2য় তলার একটি মোবাইল ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো মার্কেট আগুন ছড়িয়ে পড়ে। অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। দোকানে কাজ করে একটু আগুন লাগলে আমরা বেরোতে পারবো না, আমাদের জীবনের নিরাপত্তা নেই। তো এখন আমরা নিরাপত্তা চাই। ফায়ার সার্ভিস অনায়াসে ঢুকবে, ফ্রিলি ঢুকবে, একটা অগ্নি নির্বাপনে একটা বাধা একটা করবে, এটা সুযোগ আসলে বাধাগ্রস্ত হয়। এখানে ধার্য বস্তু, কারণ মোবাইলে প্লাস্টিক, পলিথিন এবং ব্যাটারি, বারুদ, হ্যাঁ, এই ধরনের কেমিক্যাল থাকে এখানে। আমরা যখন নির্বাপন করি তখন মানে খুব কিছু কিছু ব্যাটারি ফ্ল্যাশ লাইট করছে, এই একটার সাথে আরেকটা লিঙ্ক, একটার সাথে যার জন্য এই ধোয়ার জন্য এখানে ঢুকতে পারে না, কারণ ধোয়া বাইরে হওয়ার কোনো রাস্তা নেই। আমাদের লোকজন অনেক, আমরাও অনেকটা হতাহত হয়েছি, হতাহত বলতে ধোঁয়ায় এফেক্টেড হয়েছে আর কি। কক্সবাজার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট ও বিস্ফোরক তৈরির ম্যানুয়াল উদ্ধার করা হয়েছে। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব 15 ও র্যাব 7-এর যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে কক্সবাজারের চৌফলদন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তারা কক্সবাজারে একজন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠকের জন্য গিয়েছিলেন বলে জানায় র্যাব। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ। আজ রাজধানীতে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শিরোনামে আলোকচিত্রের প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 30 জুন পর্যন্ত চলবে এই প্রদর্শনী। মানুষের আশা আকাঙ্ক্ষা এই দল বাংলাদেশ আওয়ামী লীগকেই পূরণ করতে হয়। এদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা আওয়ামী লীগ পূরণ করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির যে অগ্রগতি, সেটিও কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বেই হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতায় রাজশাহী মহানগরীর সুনাম দেশ জুড়ে, কিন্তু নগরের সৌন্দর্য নষ্ট হচ্ছে বিদ্যুৎ, ইন্টারনেট ও অন্যান্য কেবল অপারেটরদের তারের জঞ্জালে। এ কারণে শর্ট সার্কিট সহ প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। ফুটপাত ও সড়ক ঘেঁষে বিদ্যুতের খুঁটি ও ল্যাম্পপোস্টে ঝুলে আছে বিদ্যুৎ, ইন্টারনেট ও স্যাটেলাইটের কেবল অপারেটরদের তার। পুরো শহরের সৌন্দর্য ম্লান করে দিয়েছে এসব তারের জঞ্জাল। সাহেববাজার 0 পয়েন্ট আরডিএ মার্কেটের সামনে, মণিচত্বর, নিউ মার্কেট, বর্ণালী মোড় সহ রাজশাহী মহানগরী জুড়ে একই চিত্র। তারগুলো আমাদেরকে সবসময় একটা ঝুঁকিকর অবস্থার মধ্যে ফেলেছে। ডিসের এত যে তারগুলো আছে, এগুলো সব কিন্তু তারা মাটির নিচ দিয়েও করতে পারে। তারের এই জঞ্জালে পাখি এসে খড়কুটা দিয়ে তৈরি করছে বাসা। এতে শর্ট সার্কিট সহ ঘটছে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনাও। পাখিতে জন্য অনেক দুর্ঘটনাও ঘটে এবং অগ্নিসংযোগও হয়। এর জন্য আমাদের যেমন দুর্ভোগ বাড়ছে এবং নগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে। এখানে রাস্তার নিচ দিয়ে তার যাবে এবং নিরাপদ নগরী হবে,
সেটি কেন ভাবলাম না। রাজশাহী সিটি কর্পোরেশনের দাবি তারের জঞ্জাল সরাতে সংশ্লিষ্টদের বরাবর চিঠি পাঠানো হলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। কেবলের যারা মালিক রয়েছে বা ওয়াইফাই যারা বিজনেস করছে তাদেরকে চিঠি দিয়েছি যে আপনারা এগুলো সরানোর ব্যবস্থা করেন। তাদের কাছ থেকে আমরা সেইভাবে কোনো রেসপন্স পাচ্ছি না। তো আমরা আবার তাদেরকে চিঠি প্রদান করব এবং যেন তারা এইটা যদি সরিয়ে না ফেলে বা এটার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে যে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া সেটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিব। দ্রুত এই সমস্যার সমাধান না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন সচেতন নাগরিকরা। দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর ছায়ানট প্রাঙ্গণে আজ হয়ে গেল জমজমাট বর্ষা উৎসব। এতে সুরের সুধায় সিক্ত হয়েছেন শ্রোতারা। প্রতি বছরই এমন অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। আকাশে যখন মাঝে মধ্যে মেঘের ঘন ঘটা, এমন দিনে গানের আসর বড়ই উপভোগ্য। তাই দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট বরাবরের মতো এবারও আয়োজন করেছে বর্ষার রাগাশ্রয়ী গানের অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে এসো শ্যামল ও সুন্দর ও চঞ্চল শ্যামল এলো গগনে, এসব গানে বর্ষা উদযাপন করে সংগঠনটি। একে একে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন মুস্তাফিজুর রহমান তুর্য, লাইসা আহমদ লিসা, সমুদ্র শুভম, শ্যামন্তী মঞ্জুরি সহ অনেকে। এই আয়োজনে শিল্পীদের অনবদ্য রাগ পরিবেশনায় মন্ত্রমুগ্ধ ছিলেন সবাই। আপন সংস্কৃতি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত শতকের 60-এর দশক থেকে ঋতু উৎসবের আয়োজন করে আসছে ছায়ানট। অন্য ঋতু উৎসবের মতো বর্ষা উৎসবেও দর্শক শ্রোতাকে প্রাণবন্ত করে তোলে গান। এই আয়োজন উৎসর্গ করা হয়েছে ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া কামালকে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় আজ সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা 6টায় তা শেষ হওয়ার কথা থাকলেও পরে 2 ঘন্টা বাড়ানো হয়। প্রথম প্রহরেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সকাল 8টায় তেহরানের ইমাম খোমেনি হুসেইনিয়ায় ভোট দেন দেশটির সর্বোচ্চ এই নেতা। কাল ফল ঘোষণার কথা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে বিদেশে মোট 6,14,52,321 জন ভোটার নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য। তবে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে। 6 জন প্রার্থীকে নির্বাচনে লড়াইয়ের অনুমোদন দেয় গার্ডিয়ান কাউন্সিল। তবে একেবারে শেষ মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন 2 জন প্রার্থী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহরের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার আগে ফিলিস্তিনিদের দক্ষিণ গাজায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবারের এই হামলায় প্রাণ হারিয়েছে 47 ফিলিস্তিনি, আহত হয়েছে আরও 52 জন। ওই অঞ্চলের রাফা শহরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের বিরুদ্ধে স্থল ও আকাশপথে হামলা চালাচ্ছে সেনারা। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা 38,000 ছুঁই। এদিকে গাজায় ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিখোঁজ শিশুর লাশ রয়েছে বলে মন্তব্য করেছে ইউনিসেফ। এছাড়া সেখানে প্রতিদিন গড়ে 10টি শিশু পঙ্গু হয়ে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো অপরাজিত 2 দল উঠল ফাইনালে। রূপকথার গল্প লিখে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা। আর বৈশ্বিক আসরে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার অপেক্ষায় ভারত। ব্রিজটাউনে ম্যাচ শুরু হবে কাল রাত 8:30টায়। 1998 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আইসিসির আর কোনো ইভেন্টে ফাইনালে উঠতে পারেনি সাউথ আফ্রিকা। এরপর ওয়ানডে ও টি-20 মিলে 7 বার সেমিফাইনালে খেলে সবগুলোতে হেরে চোকার তকমা পায় তারা। সেই আক্ষেপ গুছিয়ে অষ্টমবারের চেষ্টায় ফাইনালে উঠল প্রোটিয়ারা। টি-20 বিশ্বকাপের নবম আসরে এখন পর্যন্ত অপরাজিত মার্ক্রাম বাহিনী। তবে এই রাস্তাটা খুব সহজ ছিল না। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, বাংলাদেশ ও নেপালকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। তবে সুপার 8-এ চিরচেনা ছন্দে ফিরে তারা হারিয়েছে 2 স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডকে।
অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে ভারতও। 2022 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে 10 উইকেটে হেরে বিদায় নিয়েছিল তারা। তবে এবার এখন পর্যন্ত অপরাজিত থেকে টিম ইন্ডিয়া জানান দিচ্ছে শিরোপার যোগ্য দাবিদার তারাও। 2014 সালের পর আবারও টি-20 বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত। সেবার সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের নাম লিখিয়েছিল তারা। এবার প্রোটিয়াদের হারিয়ে আবার শিরোপা উঁচিয়ে ধরতে চাইবে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার কারণে নিজেরাও হতাশ বলে জানালেন বাংলাদেশ দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ। সকালে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা থেকে দেশে ফিরে তিনি আরও জানান, সাকিব মাহমুদুল্লাহর মতো দুই সিনিয়র খেলোয়াড়ের ফর্মে না থাকা বড় প্রভাব ফেলেছে। প্রতিবার দেশে ফেরা দৃশ্যটা প্রায় একই রকম। শুক্রবার বিমানবন্দরে শান্তদের বহন করা বিমানটিও ঢাকার মাটি স্পর্শ করে নির্ধারিত সময়ের অন্তত আধ ঘন্টা পর। যাওয়ার আগে যতটা হাসি ছিল তাসকিনদের মুখে, ফেরার পর তার লেশ মাত্র নেই। লাস্ট ম্যাচটা আমরা সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমরা জেতার চেষ্টাই করেছিলাম প্রথমে 12 ওভারের মধ্যে, পরে যখন আমরা বুঝতে পারলাম 12 ওভার আসলে চেস করা পসিবল না, তখন নর্মালি ট্রাই করছিল সবাই, তাও জিততে পারিনি। এত লম্বা কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি নেই। আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে। বিশ্বকাপে 7 ম্যাচে এক অর্ধশতকে সাকিবের নামের পাশে রান 111, আর মাহমুদুল্লাহর ব্যাট থেকে এসেছে 95 রান। বল হাতেও তাদের সফল বলা যাবে না, যার খেসারত দিতে হয়েছে মাঠে, এমনটাই জানালেন সহ অধিনায়ক। হ্যাঁ, এই দুজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে, তারা ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট পড়ে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান। বিশ্বকাপ থেকে কি পেল বাংলাদেশ, এমন প্রশ্নে তাসকিনের জবাব, একেবারে খালি হাতে ফেরেননি তারা। থ্রু আউট দ্য টুর্নামেন্ট বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে, সুপার 8-এ উঠছি সর্বপ্রথম। এবার ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পাইছি। দলের সঙ্গে শুক্রবার ফেরেননি লিটন দাস ও সৌম্য সরকার, তাদের ফেরার কথা শনিবার। এছাড়া সাকিব ফিরেছেন আগের দিন, আর কোচিং স্টাফের সদস্যরা দুবাই থেকে যে যার মতো ছুটিতে গেছেন, তারা ফিরবেন 19 জুলাই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। কোপা আমেরিকা প্রসঙ্গ। কোপা আমেরিকা ফুটবলে কাল প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টায়। আসরের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই 5 বারের বিশ্বসেরাদের। 23 বছর আগে এমন বাজে সময় দেখেছে ব্রাজিল ফুটবল। কোপা আমেরিকার এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্রয়ে শুরু হয়েছে আসরে ব্রাজিলের যাত্রা। প্রতিযোগিতামূলক ফুটবলে এ নিয়ে টানা 5 ম্যাচ জয়শূন্য রইল 5 বারের বিশ্বসেরারা। 2001 সালের পর এই প্রথম এতটা দুঃসময় যাচ্ছে সেলেসাওদের। আসরের অন্য গ্রুপগুলোতে যেখানে এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বেশ কয়েকটি দল, সেখানে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে কোচ দারিভালকে আসরে টিকে থাকার সমীকরণ নিয়ে ভাবতে হচ্ছে। প্রথম ম্যাচে বলের দখলে বেশ এগিয়ে থেকেও জালের ঠিকানা খুঁজে পাননি ভিনিসিয়াস, রদ্রিগো, রিচার্লিসনরা। 19 বার আক্রমণে গিয়েও মাত্র 3 বার বল লক্ষ্যে রাখতে পেরেছে তারা। অবশ্য এর জন্য কোস্টারিকার অতিরক্ষণ নীতির ভূমিকাও কম নয়। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে 2-1 গোলে হেরে যাওয়া প্যারাগুয়েও একই নীতি নিতে পারে এ ম্যাচে। তারপরও এবারের ম্যাচে সমর্থকদের প্রত্যাশা মেটাতে তরুণ সেন্সেশন এন্ড্রিককে প্রথম একাদশে না রাখারই ইঙ্গিত দিয়েছেন কোচ দারিভাল। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এবারে একটি ভিন্ন রকম খবর। নাক দিয়ে টাইপ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ভারতের বিনোদ কুমার চৌধুরী। নাক দিয়ে দ্রুত ইংরেজি বর্ণ লিখে নিজেরই গড়ার রেকর্ড ভেঙেছেন তিনি, আর এ নিয়ে তৃতীয়বারের মতো গিনেস বুকে নাম তুললেন বিনোদ। অনেকেই প্রতিবন্ধকতার কারণে আঙুল ছাড়া অন্য অঙ্গ দিয়ে কিবোর্ড চালান, কিন্তু ভারতের বিনোদ কুমার কৌতূহলবশত নাক দিয়ে টাইপ করেই হয়ে গেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী। রেকর্ড গড়তে ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতেন তিনি। আমার কাজ হচ্ছে কম্পিউটারে লেখা, এ কারণে আমি কম্পিউটারে বিভিন্ন কৌশলে লিখে রেকর্ড করার কথা চিন্তা করেছিলাম। এই কাজটি আমার আবেগ বা আসক্তির পাশাপাশি জীবিকার সঙ্গেও জড়িত। 2023 সালে প্রথম নাক দিয়ে লিখে রেকর্ড গড়েন তিনি। ওই সময় তিনি 27.80 সেকেন্ডে ইংরেজি বর্ণমালা লিখেছিলেন। পরে একই বছর তিনি 26.73 সেকেন্ডে লিখে
আগের রেকর্ড ভাঙেন। এবার তিনি ইংরেজি 26টি বর্ণ লিখতে সময় নিয়েছেন 25.66 সেকেন্ড। আমার স্বপ্ন হচ্ছে সাবেক ভারতীয় ক্রিকেটার সচিন টেন্ডুলকারের মতো রেকর্ড ভেঙে রেকর্ড গড়া। কম্পিউটার মেরামতের পাশাপাশি কম্পিউটারের ডাটা এন্ট্রির কাজ করেন বিনোদ। নাক দিয়ে টাইপের এই গুণের জন্য টাইপিং ম্যান অফ ইন্ডিয়া হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। লঘুচাপের কারণে ভারী বর্ষণের পূর্বাভাস, সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা। চাঁদপুরের হাইমচরে ফসলি জমিতে স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব, চাষিরা ক্ষুব্ধ। ভারত বিরোধিতার নামে বিএনপি ভুল পথে হাঁটছে বলছে আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে প্রথম বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী জো বাইডেন। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।